হলদিরাম এই মুহূর্তে ভারতের সবথেকে বড় স্ন্যাক্স কোম্পানি। ভুজিয়া, সন্দেশ, কাজু বরফি সহ প্রতিদিন এই কোম্পানি প্রায় 400 ধরনেরও বেশি স্ন্যাক্স তৈরি করে, যাদের বার্ষিক আয় প্রায় 13,000 কোটি টাকা। কিন্তু জানলে আশ্চর্য হবেন, এত ধনী কোম্পানির মালিক হলদিরাম একটা সময় রাস্তার ধারে বসে মাত্র 2 পয়সায় ভুজিয়া বিক্রি করতেন। এমনকি তার পুরো শৈশবটাই কেটেছে উনুনের ধারে বসে ভুজিয়া বিক্রি করে। অথচ আজ সেই মানুষটার বানানো কোম্পানি ভারত ছাড়িয়ে বিদেশেও পাড়ি জমিয়েছে। প্রশ্ন হলো কিভাবে? আরও জানলে শকড হবেন, এই যে হলদিরাম আজ এত বড় একটা কোম্পানি, এই কোম্পানির আইডিয়াটা হলদিরামের মাথায় এসেছিল মাত্র 11 বছর বয়সে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 11 বছর বয়সে তার একটি আইডিয়াই আজ হলদিরামকে বিশ্ববিখ্যাত করে দিয়েছে। আমরা প্রায় একটা কথা শুনতে পাই যে কলকাতায় নাকি ব্যবসা হয় না, কিন্তু হলদিরাম প্রমাণ করে দিয়েছিলেন এই কলকাতা থেকেও একটা $1 বিলিয়ন কোম্পানি তৈরি করা যায়। তো আজ এই হলদিরামের গল্প শোনাতেই আমি রয়েছি মিঠুন আপনার সঙ্গে। এর আগে একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে একটি গরিব ছেলে হন্ডার মতো একটা বিশাল বড় কোম্পানি তৈরি করেছিল। আর আজ বলবো আমাদের দেশেরই একজন সফল ব্যবসায়ীর কথা। এই ভিডিওগুলো বানানোর একটাই উদ্দেশ্য, যাতে এই ভিডিওগুলো দেখে আপনিও ইন্সপায়ার হন এবং নিজের ব্যবসা শুরু করতে পারেন এবং আমাদের দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক। আজ থেকে প্রায় 100 বছরেরও আগের কথা। 1908 সালে রাজস্থানের বিকানেরে একটা গরিব ব্যবসায়ী পরিবারে হলদিরামের জন্ম হয়। তার আসল নাম ছিল গঙ্গা বিশান, কিন্তু ছোটবেলায় তাকে বাড়ির সবাই ভালোবেসে ডাকত হলদিরাম। হলদিরামের দাদু শ্রী লাল আগরওয়ালের বিকানেরের ভুজিয়া মার্কেটে একটা ছোট্ট ভুজিয়ার দোকান ছিল। অ্যাকচুয়ালি এই ভুজিয়া কিন্তু রাজস্থানের ভীষণ একটা পপুলার খাবারের আইটেম, মানে বলতে পারেন বাচ্চা থেকে বুড়ো সবার প্রিয়। তাই বিকানেরের অলিতে গলিতে 5-10টা করে ভুজিয়ার দোকান থাকবেই। মাত্র 8 বছর বয়স থেকেই হলদিরাম দাদুর সঙ্গে দোকানে যেত। সারাদিন দোকানে বসে ভুজিয়া বানানো, বিক্রি, দোকানে কাস্টমারের আসা যাওয়া দেখতে তার খুব ভালো লাগতো। মানে বলতে পারেন সে এই পুরো বিষয়টাকে খুব এনজয় করত। কিন্তু পড়াশুনোয় তার একদমই মন ছিল না। আর সত্যি বলতে তার বাড়ির লোকও কিন্তু সেভাবে পড়াশোনার জন্য জোর দেয়নি, কারণ সেই সময় রাজস্থানের মতো জায়গায় ব্যবসায়ী বাড়ির ছেলেদেরকে পড়াশুনো করার জন্য খুব একটা জোর করা হতো না। ছোট থেকেই তাদের ব্যবসার কাজ শেখানো হতো, যাতে বড় হয়ে তারা ব্যবসা চালাতে পারে। এভাবে একসময় হলদিরাম স্কুলে যাওয়া একেবারে বন্ধই করে দেয়, আর পুরো দিন তার দাদুর সাথে দোকানে বসে ভুজিয়া বিক্রি করতে শুরু করে। কিন্তু অদ্ভুতভাবে মাত্র 11 বছর বয়সেই সে ভুজিয়া বানানো শিখে ফেলেছিল। কিন্তু শুধুমাত্র ভুজিয়া বানানো শিখে সে স্যাটিসফাই ছিল না, কারণ হলদিরাম খেয়াল করছিল যে দোকানের সেল ধীরে ধীরে কমে যাচ্ছে। তাই ছোট্ট হলদিরাম তার বাবা এবং দাদুকে সাজেস্ট করতে থাকে যাতে ভুজিয়াতে নতুন কিছু চেঞ্জেস আনা যায়। আর ভাবুন একবার, এই ছোট্ট ছেলেটির মাথাতেই সেদিন একটা আইডিয়া এসেছিল। সে বাকি 5টা দোকানের মতো বিকানেরের অলিতে গলিতে আটকে থাকতে চায়নি। তার লক্ষ্য ছিল অনেক বড়। দোকানে থাকতে থাকতে হলদিরাম নোটিশ করেছিল যে মার্কেটে যে সমস্ত ভুজিয়া বিক্রি হয় সেগুলোর লুক, টেস্ট অলমোস্ট একই রকম। এই কারণে কাস্টমার ভাগাভাগি হয়ে যায়। তাই বিক্রি যদি বাড়াতে হয় তাহলে তাকে ডিফারেন্ট কিছু করতেই হতো। আর এটাই কিন্তু একটা ব্যবসার প্রধান স্ট্র্যাটেজি, যে বাকি 5টা দোকান ছেড়ে আপনার কাছে কাস্টমার কেন আসবে। 10-12 বছর বয়সে যেখানে আমরা খেলাধুলো নিয়ে মেতে থাকি, সেখানে হলদিরাম কিভাবে আরও টেস্টি ভুজিয়া বানানো যায় তার এক্সপেরিমেন্ট শুরু করে দিয়েছিলেন। হলদিরাম নোটিশ করেছিলেন সে সময় যে ভুজিয়াগুলো বিক্রি করা হতো সেগুলো মেইনলি বেসন দিয়ে তৈরি করা হতো, আর এই ভুজিয়াগুলো বেশ মোটা আর খুব একটা বেশি মুচমুচেও হয় না। তাই হলদিরাম ঠিক করে সে এমন ভুজিয়া তৈরি করবে যেটা খেতে মুচমুচেও হবে, আবার দেখতেও হবে একদম পাতলা, মানে বাকি 5টা দোকানের থেকে একেবারে আলাদা। এবার হলদিরাম ভুজিয়ার মেটেরিয়ালের মধ্যেও বেশ কিছু চেঞ্জেস আনে। সে সময় রাজস্থানে মুগ ডাল বেশ ফেমাস ছিল, তাই সে বেসনের সাথে মুগ ডালের পেস্ট মিশিয়ে ভুজিয়া বানানোর প্ল্যানিং করে। এবার একটা সমস্যা ছিল, সেই সময় যে ভুজিয়া ছাঁচগুলোতে তৈরি করা হতো সেই ছাঁচগুলো ছিল মোটা ভুজিয়ার জন্য, আর এতে সরু বা পাতলা ভুজিয়া বানানো কোনোভাবেই সম্ভব নয়। পুরো মার্কেট ঘুরে কোথাও সরু ছাঁচ না পেয়ে হলদিরাম শেষ পর্যন্ত নিজেই দোকানে অর্ডার দিয়ে একটা মিহি ছাঁচ তৈরি করে, আর শেষমেশ সে আবিষ্কার করে ফেলে তার নতুন আইটেম, সরু এবং ক্রিস্পি মুগ ডালের ভুজিয়া। এবার যে কোনো ব্যবসায় কিন্তু নতুন নতুন আবিষ্কার ভীষণভাবে প্রয়োজন, আর এটাও কিন্তু হলদিরাম বুঝতে পেরেছিলেন। তিনি জানতেন যে তার এই সরু এবং পাতলা ছাঁচে বানানো ভুজিয়া
মার্কেটে অন্যরাও তার দেখাদেখি বানাতে শুরু করবে। এই কারণে তিনি তার ভুজিয়ার স্বাদেও বেশ কিছু পরিবর্তন আনতে থাকেন। তিনি অনেক রকমের মশলা মিশিয়ে দেখতেন কোনটা টেস্ট ভালো। এভাবে কয়েক মাসের চেষ্টার পর ফাইনালি হলদিরাম নিজের মনের মতো মুচমুচে মশলাদার ঝালঝাল একটা ভুজিয়া বাজারে নিয়ে আসে। এবার ভুজিয়া তো তৈরি হলো, কিন্তু কাস্টমারকে কি করে বোঝাবো যে এই ভুজিয়াটার টেস্ট অন্যদের থেকে আলাদা? এই কারণে হলদিরাম আরও একটা প্ল্যানিং করেন। সেই সময় বিকানেরের মার্কেটে মাত্র 2 পয়সায় 1 কেজি ভুজিয়া বিক্রি হতো, কিন্তু হলদিরাম তার ভুজিয়ার দাম বাড়িয়ে 5 পয়সা করে দেন, যাতে কাস্টমারের মনে হয় যে এই ভুজিয়া একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট। আর হলদিরামের এই স্ট্র্যাটেজি দারুণভাবে সাকসেসফুল হয়েছিল। তার দোকানে ভুজিয়ার সেল ঝড়ের গতিতে বাড়তে শুরু করে। হলদিরামের ভুজিয়ার কোয়ালিটি আর টেস্ট এতটাই ভালো ছিল যে লোকেরা বেশি দাম দিয়েও ভুজিয়া কিনে স্যাটিসফাই ছিল। আর এই কাস্টমার স্যাটিসফ্যাকশনই তার ব্যবসাকে একটা আলাদা মাত্রা এনে দিয়েছিল। হলদিরাম এটাও দেখেন যে সে সময় কলকাতায় তার কোনো স্ট্রং কম্পিটিটর ছিল না। তাই 1955 সালে হলদিরাম তার ছোট ছেলে রামেশ্বর লাল আর বড় নাতি শিব কিষাণ আগারওয়ালকে কলকাতায় বিজনেস সেট আপ করার জন্য পাঠান। কলকাতাতেও হলদিরামের শুরুটা ছিল একটা ছোট্ট 8 স্কোয়ার ফুটের ঘর থেকে। শুরুতে ব্যবসা খুব স্লো চলছিল, কিন্তু হলদিরাম যতটা এক্সপেকটেশন করেছিল সেই অনুযায়ী ব্যবসা চলছিল না। কারণ মিষ্টিপ্রিয় বাঙালি সহজে মুচমুচে নোনতা ভুজিয়ার সাথে অভ্যস্ত হতে পারছিল না। তাই তখন বাঙালিদের মিষ্টির প্রতি ভালোবাসার কথা মাথায় রেখে হলদিরামের দোকানে ভুজিয়ার সাথে লোকাল মিষ্টি যেমন রসগোল্লা, পান্তুয়া, রসমালাই, সোনপাপড়ি এসবও রাখতে শুরু করে। এছাড়া লোকাল বাঙালিদের অ্যাট্রাক্ট করার জন্য হলদিরাম বাঙালিদের পছন্দের মশলা আর ড্রাই ফ্রুট মিক্স করে বেঙ্গলি মিক্সচার নামে একটা নতুন আইটেমও লঞ্চ করে। এই বেঙ্গলি মিক্সচার মানে চানাচুর কলকাতায় বিরাট পপুলারিটি পেয়েছিল। আর দেখতে দেখতে এই 8 স্কোয়ার ফুটের দোকানটা শিফট হয়ে যায় 22 স্কোয়ার ফুটের দোকানে। আর জানলে অবাক হবেন যে মাত্র 10 থেকে 12 বছরের মধ্যে কলকাতার বিজনেস এতটাই গ্রো করেছিল যে তাদের মেইন ব্রাঞ্চ মানে বিকানেরের ব্যবসার থেকেও কলকাতার ব্যবসা বড় হয়ে যায়। আর এই পর্যন্ত সবকিছু একেবারে ঠিকঠাক চলছিল। হলদিরামের বড় ছেলে মূলচাঁদ আগারওয়াল বিকানেরের ব্যবসা দেখাশোনা করত, আর ছোট ছেলে রামেশ্বর লাল কলকাতার বিজনেস চালাতো। সেই সঙ্গে হলদিরামের নাতিরাও ব্যবসার কাজ ভাগাভাগি করে দেখাশোনা করত। ছেলেদের কাঁধে দায়িত্ব তুলে দিয়ে হলদিরাম ব্যবসা থেকে অবসর নিয়ে নেন। তবে মাঝে মাঝে তিনি ব্যবসার দেখাশোনা করতে দোকানে যেতেন। কিন্তু এরপর যেটা হয়েছিল সেটা হলদিরামের জার্নিকে আরও বেশি ইন্টারেস্টিং করে তোলে। হলদিরামের সবথেকে বড় নাতি শিব কিষাণ আগারওয়াল এই ব্যবসাকে আরও বেশি এক্সপ্যান্ড করার প্ল্যানিং করে। শিব কিষাণ 1960-এর দশকে ফ্যামিলি বিজনেস জয়েন করেছিল। এতদিন সে তার কাকা রামেশ্বর লালের সাথে কলকাতার বিজনেস দেখাশোনা করছিল। 1968 সালে সে মহারাষ্ট্রের নাগপুরে একটা নতুন দোকান খোলার প্ল্যানিং করে। আর সেই দোকান নাগপুরে শুরু হতে হতে সময় নেয় 1970 সাল। কিন্তু সমস্যা হলো শুধুমাত্র নাগপুর কেন, গোটা মহারাষ্ট্রে কোথাও ভুজিয়ার তেমন কোনো ডিমান্ড ছিল না। আর এই সময় যেহেতু ব্যবসার হাল একেবারে খারাপ অবস্থায় ছিল, তাই নাগপুরের মানুষদের ফুড টেস্ট জানার জন্য শিব কিষাণ মার্কেট একটা সার্ভে করে। আর এখানে আসে বিজনেসের সবথেকে কোর আইডিয়া, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। আপনার কাস্টমার কি চাইছে আর আপনি সেটা দিতে পারছেন কিনা। প্রায় 2 মাস ধরে নাগপুরের মার্কেটে সার্ভে করার পর শিব কিষাণ রিয়েলাইজ করেন মহারাষ্ট্রের মানুষ স্ন্যাক্সের সাথে খুব একটা বেশি পরিচিত নয়, কিন্তু তারা মিষ্টি খুব পছন্দ করে। তবে ওখানে ওই হাতে গোনা 3-4 রকমের লোকাল মিষ্টি ছাড়া আর কোনো মিষ্টি পাওয়া যায় না। আর শিব কিষাণ এই গ্যাপটাকে কাজে লাগিয়েছিলেন। ভুজিয়ার পাশাপাশি তিনি নাগপুরের দোকানে নিজের ফেভারিট মিষ্টি কাজু বরফি লঞ্চ করেন। এবার এখানেও একটা সমস্যা ছিল, মহারাষ্ট্রের লোকেদের কাছে কাজু বরফি একেবারে নতুন একটা আইটেম ছিল, ফলে সবাই দোকানে এসে এটাকে কিনতে হেজিটেট ফিল করত। আর এরপর শিব কিষাণ একটা নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আসে। তার দোকানে যেই হলদিরামের ভুজিয়া কিনতে আসতো তাকে কাজু বরফির একটা করে ফ্রি স্যাম্পল টেস্ট করাতো। ব্যাস, এর মাধ্যমেই কাজু বরফি মহারাষ্ট্রের মানুষদের মধ্যে কয়েক মাসের মধ্যেই ফেভারিট লিস্টে চলে আসে। আর হলদিরামের সেলও এক লাফে কয়েক গুণ বেড়ে যায়। এখান থেকেই ইন্ডিয়ান সুইট মার্কেটে হলদিরামের সাকসেস জার্নি শুরু হয়। কাজু বরফি নাগপুরের সুপারহিট হওয়ার পরই কলকাতার ফেমাস রসগোল্লা, রসমালাই, সোনপাপড়ি, বিকানেরের চকলেট বরফি, বেসনের লাড্ডু, গুজিয়া এই সব কিছু নাগপুরের মার্কেটে ইন্ট্রোডিউস করা হয়। এমনকি তারা এখানে সিঙ্গারা, নিমকি, কচুরির মতো বেশ কিছু স্ন্যাক্সও ইন্ট্রোডিউস করে। তবে আগেই বলেছি যে মহারাষ্ট্রের মানুষেরা এই ধরনের স্ন্যাক্স পছন্দ করত না। তখন শিব কিষাণ লক্ষ্য করেন মহারাষ্ট্রের মানুষেরা সাউথ ইন্ডিয়ান ফুড যেমন ইডলি, ধোসা এগুলো খুব পছন্দ করে। আর নাগপুরের হিউজ কাস্টমারদের টানার জন্য শিব কিষাণ তখন নাগপুরে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ওপেন করেন। আর দেখতে দেখতেই শিব কিষাণের রেস্টুরেন্টে ভিড় বাড়তে শুরু করে।
এবং ইডলি ধোসার সাথেও আরও নতুন নতুন আইটেম যেমন ছোলে বাটুরে, কচুরি, সিঙ্গারাকা এগুলোকে অ্যাড করা হয়। আর কাজু বরফির মতো এগুলোও কাস্টমারদের ফ্রি স্যাম্পেল হিসেবে দেওয়া হতো। আর কাস্টমারদের যখন এই জিনিসগুলো পছন্দ হতো তখন তারা নিজেরাই টাকা দিয়ে সেই জিনিসগুলো কিনত। এর ফলে কয়েক বছরের মধ্যেই নাগপুরে হলদিরামের মাল্টিপল আউটলেট ওপেন হয়। আর নাগপুরে একটা ছোট্ট ভুজিয়ার ব্যবসা থেকে মিষ্টি, স্ন্যাক্স আর রেস্টুরেন্টের মার্কেটে হলদিরাম রাজা হয়ে যায়। তবে একদিকে যেমন ব্যবসা বাড়ছিল, তেমনি ব্যবসার ভাগাভাগি নিয়েও হলদিরামের পরিবারে সমস্যা বাড়ছিল। ব্যবসার মালিকানা নিয়ে ছেলে এবং নাতিদের মধ্যে ঝামেলা মেটানোর জন্য হলদিরাম একটা এগ্রিমেন্ট করেন। এর মাধ্যমে দুই ছেলে আর নাতিদেরকে বিজনেসের এরিয়া ভাগ করে দেওয়া হয়। ছোট ছেলে রামেশ্বর লাল আর তার পরিবার কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গে ব্যবসা করার পারমিশন পায়। আর অন্যদিকে নাগপুর, দিল্লি, বিকানেরের সমস্ত ব্যবসাগুলো তার বড় ছেলে মূলচাঁদের ভাগে চলে যায়। কিন্তু কথা হলো, একটা ছেলে শুধুমাত্র পেল বাংলার ব্যবসা আর বাকি ছেলে পেল নাগপুর, দিল্লি এবং বিকানেরের ব্যবসা। এটা কেমন জাস্টিস? আসল ব্যাপারটা হচ্ছে, সেই সময় হলদিরামের সব থেকে প্রফিটেবল বিজনেস ছিল এই কলকাতায়। কলকাতায় তাদের লক্ষ লক্ষ কনজিউমার ছিল। অন্যদিকে দিল্লির চাঁদনি চকের ফ্যাক্টরি 1984 সালে শিখ দাঙ্গায় পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আবার নাগপুরে ভুজিয়ার তেমন কোনো ডিম্যান্ড ছিল না। আর বিকানেরের ব্যবসাও কম্পিটিশনের জন্য ভালো চলছিল না। তাই হলদিরাম যখন ব্যবসা ভাগ করেছিলেন, তিনি প্রফিট অনুযায়ী ভাগ করেছিলেন। এমনকি এগ্রিমেন্টেও লেখা ছিল রামেশ্বর লাল ওয়েস্ট বেঙ্গলের বাইরে ব্যবসা করতে পারবেন না, আবার মূলচাঁদও কখনো ওয়েস্ট বেঙ্গলের মার্কেটে এন্ট্রি নিতে পারবেন না। তো ব্যবসা যখন ফাইনালি ভাগাভাগি হয়ে যায়, তারপর শিবকিষাণ নাগপুরের ব্যবসাকে দাঁড় করাতেই তার পুরোপুরি ফোকাস দিয়েছিলেন। শিবকিষাণের ইউনিক মার্কেটিং স্ট্র্যাটেজি আর পরিশ্রম তার নাগপুরের বিজনেসকে সাফল্যের শিখরে নিয়ে যায়। নাগপুরের একটা ছোট্ট দোকান থেকে হলদিরাম বিরাট ঝাঁ চকচকে দোকানে ট্রান্সফার হয়। সেই সঙ্গে খাবারের কোয়ালিটিও ছিল একেবারে A1। আর এরপরেই হলদিরামের জার্নিতে এন্ট্রি হয় আরও একজন মোস্ট ইম্পর্টেন্ট পার্সনের। ইনি ছিলেন হলদিরামের বড় নাতি শিবকিষাণ আগরওয়ালের ভাই মনোহর লাল আগরওয়াল, যে এতদিন হলদিরামের বিকানেরের ব্রাঞ্চে ব্যবসা সামলাতেন। পরে দিল্লিতে তাদের একটা আউটলেট শুরু হয়, কিন্তু দিল্লির মার্কেটে কম্পিটিশন এতটাই বেশি ছিল যে তাদের ব্যবসা দিন দিন বসে যাচ্ছিল। সময়ের সাথে সাথে যখন দিল্লির ব্যবসা গ্রো করতে শুরু করে, তখন মনোহর লাল হলদিরামকে একটা গ্লোবাল ব্র্যান্ড তৈরি করার স্বপ্ন দেখেছিলেন। 90 দশকের শুরুর দিকে মনোহর লাল খেয়াল করেন সে সময় বিদেশি ব্র্যান্ডের প্যাকেজড ফুড ভারতে রমরমিয়ে ব্যবসা করছে, যার প্যাকেজিং যত ভালো তাদের পপুলারিটি তত বেশি। কিন্তু সেই সময় ইন্ডিয়াতে এমন কোনো ভালো ব্র্যান্ড ছিল না যারা প্যাকেজিংয়ের ব্যাপারে গুরুত্ব দিত। আর এই গ্যাপটাকেই কাজে লাগান মনোহর লাল আগরওয়াল। আর এটাও কিন্তু বিজনেসের একটা অন্যতম স্ট্র্যাটেজি, যে আপনি কত তাড়াতাড়ি আপনার মার্কেটকে বুঝতে পারবেন। মনোহর লাল হলদিরামের ব্র্যান্ডিংয়ের সাথে প্রিমিয়াম কালারফুল প্যাকেজিংয়ে তাদের প্রোডাক্ট লঞ্চ করে। এতে প্রোডাক্টের শেলফ লাইফও কয়েক দিন থেকে কয়েক মাস হয়ে যায়। আর মানুষের মনেও হলদিরাম একটা প্রিমিয়াম কোয়ালিটির ফুড হিসাবে জায়গা করে নেয়। এর ফলে হলদিরামের বিজনেস আর শুধুমাত্র কিন্তু নাগপুর, দিল্লি বা বিকানেরের শহরে আটকে ছিল না। ভারতের সব ছোট বড় শহর, অলিতে গলিতে, গ্রাম গঞ্জে হলদিরামের ভুজিয়া ছড়িয়ে পড়ে। এমনকি ভুজিয়ার পাশাপাশি তারা প্যাকেজ রসগোল্লা, সোনপাপড়ি, রসমালাই, আইসক্রিম সবকিছুরই ব্যবসা শুরু করেন। আর জানলে আশ্চর্য হবেন, বর্তমানে হলদিরামের প্রায় 400টারও বেশি প্যাকেজড আইটেম বাজারে অ্যাভেলেবেল আছে, যেগুলো 5 টাকা থেকে শুরু করে 500 টাকার আলাদা আলাদা প্যাকেজে আলাদা আলাদা কোয়ান্টিটিতে বিক্রি করা হয়, যাতে ধনী থেকে গরিব সবাই এই জিনিসগুলোকে কিনতে পারেন। আর আজকের দিনে হলদিরামের কাছে প্রায় 1000+ ডিস্ট্রিবিউটর রয়েছে, এমনকি কয়েক লক্ষ রিটেলারও তাদের সাথে যুক্ত আছে। আর আজ শুধুমাত্র ভারত নয়, হলদিরামের ভুজিয়া, সোনপাপড়ি, মিষ্টি সিঙ্গাপুর, ইউনাইটেড আরব এমিরেটস, আমেরিকা এবং ব্রিটেনের মতো 80টারও বেশি দেশে হলদিরাম নিজেদের প্রোডাক্ট বিক্রি করে। তাহলে একবার ভাবুন, একটা ছোট্ট আইডিয়া যে আমি আমার প্রোডাক্ট অন্যদের তুলনায় কিভাবে আলাদা করতে পারি, এই ছোট্ট আইডিয়াটাই হলদিরামকে আজ একটা $multi-billion কোম্পানিতে পরিণত করেছে। আর এটা থেকে আরও একটা বিষয় পরিষ্কার, যে কোনো ব্যবসায় যদি ইনোভেশন না থাকে, তাহলে কিন্তু সেই ব্যবসাটাকে বড় করা কোনোভাবেই সম্ভব নয়। আপনি কি এই ধরনের বিজনেস কেস স্টাডি কি আরও দেখতে চান? কমেন্ট করে অবশ্যই জানান। একটা গরিব ছেলে কিভাবে হন্ডার মতো একটা বিশাল কোম্পানি তৈরি করেছিল, সেই বিষয় জানার জন্য এই ভিডিওটা দেখুন। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, আর দেখা হবে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ছিলাম মিঠুন আপনার সাথে।